সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। কোরবানির পশু চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী, জমজমাট সব আড়ত। আসছে সাভারের ট্যানারি শিল্প নগরীতেও সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। ঈদ আনন্দে ভাসছে দেশ, পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, রাজধানী সহ সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়, সিনেমা হলেও দর্শকের চাপ। এবং জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ঈদের আবহ, পরিবারকে নামাজ আদায় করলেন হামজা জামালরা। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি শান্ত মুশফিকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষে মানুষে ভেদাভেদ ঘুচে সুখী সমৃদ্ধ দেশ করার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগত মুসল্লিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সরকার প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের সবচেয়ে বড় দুই ঈদ জামাত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। বিভাগীয় শহর সহ প্রতিটি জনপদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। খুতবা ও মোনাজাত দিয়ে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় ছিল বিশেষ দোয়া। আমার নামাজ, কোরবানি, জীবন মরণ সব মহান আল্লাহর জন্য নিবেদিত। পবিত্র কোরআনের মহান এই বাণী হৃদয়ে ধারণ করে ত্যাগের মহিমায় ভাস্বর ইসলামের অনুসারীরা। মহান রবের সমীপে ঈদুল আজহার জামাতে সমর্পণ। শনিবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঢল নামে মুসল্লির। আশপাশের জেলা ও দূরদূরান্ত থেকে অনেকেই আসেন দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের অংশ নিতে। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
তামান পৃথিবীর যত মুসলমান আদি আছে সমস্তর জন্য দোয়া খাইরো এখানে। 230 জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাতের আয়োজন ছিল দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে। কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজির হন তারা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জামিয়াতুল ফালাহ মসজিদে। কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে দেশ করার প্রত্যাশা মুসল্লিদের। আমাদের মনের পশুত্বকে বিসর্জন দিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা যাতে বিলীন হয়ে যেতে পারি। সিলেটে হাজারো মুসল্লির সমাগম ঘটে ঈদের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আর ভ্রাতৃত্বের বন্ধন চিরজাগরুক থাকুক এমন প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। আসুন আমরা সম্মিলিতভাবে আজকের দিনে যেভাবে আমরা ঈদুল আজহা পালন করছি, কাঁধে কাঁধ মিলে আমাদের নগরটাকে সেইভাবে পরিচ্ছন্ন রাখি। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ সহ দেশের প্রতিটি জনপদে ঈদুল আজহার জামাতে শরিক হন লাখ লাখ মুসল্লি। খুতবা ও মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কোরবানি করেছেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে পরিবারের সদস্যদের নিয়ে পশু জবাই করেন তারা। নিজ উদ্যোগেই পশুর তরল বর্জ্য পরিষ্কার করেন নগরবাসী। সিটি কর্পোরেশনের দেয়া ব্যাগে নির্দিষ্ট স্থানে রাখা বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছন্ন কর্মীরা। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তোহা খান তামিমের রিপোর্ট। এ আয়োজন ত্যাগের, মনের পশুত্ব আর যত পঙ্কিলতা আছে তা পরিহারের। নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় নিজ নিজ পছন্দের পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মানুষ। এ সময় পরিবারের সদস্যদের নিয়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। ইসলামী চিন্তাবিদদের মতে কোরবানি পশুর রক্ত মাংস কিছুই সৃষ্টিকর্তার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু বান্দার মনের কথা। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পাশাপাশি সবার চাওয়া কবুল করুক সৃষ্টিকর্তা সকলের কোরবানি। শুকর আলহামদুলিল্লাহ, সামনের দিনগুলো যাতে আরো ভালো যায়। প্রতি বছর জন্য আমরা এইভাবে কোরবানি করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। এইটাই আমরা আশা করি সবাই যেন মিলেমিশে একসাথে আনন্দ করা যায়। কেউ সড়কের পাশে, কেউ বা বাড়ির সামনে কোরবানি করেন। পশুর রক্ত নিজ উদ্যোগেই ধুয়ে ফেলেন নগরবাসী। বর্জ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করা ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন অনেকে। পরে পরিচ্ছন্নতা কর্মীরা তা সংগ্রহ করেন। রক্তগুলো ড্রেনের মধ্যে দিয়ে দিই এবং অন্যান্য যে ময়লাগুলো আছে ওটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি। আমাদের এখানে সবসময় ব্লিচিং পাউডারের অ্যারেঞ্জমেন্ট থাকে এবং ফিনাইল থাকে, দিয়ে যাতে গন্ধ না হয়। পাইপ লাগানো আছে, সাথে সাথে ক্লিন করে এই যে ড্রেনেজ করা আছে, ড্রেন দিয়ে সব চলে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন তারা। রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে, কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে, কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে, সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি। ঢাকার 2টা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে বাসাবাড়ির আশেপাশে নিজ উদ্যোগে পরিষ্কার রাখার আহ্বান জানান কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছেন 2 সিটির প্রায় 20,000 পরিচ্ছন্ন কর্মী। বিস্তারিত জানাতে পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং মিরপুরের কাজীপাড়ায় আছেন সাখাওয়াত হোসেন শাহ। আমরা শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল,
12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের টার্গেট নিয়ে সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি সকাল থেকেই তারা কিন্তু তাদের টার্গেট পূরণে কর্মব্যস্ত হয়ে পড়েছেন এবং এখন পর্যন্ত আপনারা জানেন যে 12 ঘন্টার অনেকটা সময় বাকি। তারপর আমরা দেখছি যে সাধ্যমতো সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করে যাচ্ছেন। আমি দক্ষিণ সিটির রয়েছি গ্যান্ডারি এলাকায়। আপনারা জানেন যে দক্ষিণ সিটিতে মোট কোরবানির বর্জ্য অপসারণে 10,000-এর অধিক জনবল মাঠ পর্যায়ে কাজ করছে। সেখানে 207টি ড্রাম ট্রাক, 44টি কম্প্যাক্টর এবং 39টি কন্টেইনার ক্যারিয়ার কাজ করছে। এখানে মূলত 75টি ওয়ার্ডে 2069টি যানবাহন মূলত এই যে কোরবানির যেই বর্জ্য আছে, যে ময়লা আবর্জনাগুলো আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে একদম এই পরিচ্ছন্নতা কর্মীরা তারা কিন্তু তাদের যে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন এবং যেটা বলছিলেন এই উপদেষ্টা আসিফ ভুঁইয়া যে এই 12 ঘন্টার মধ্যেই তারা টার্গেট নিয়ে কাজ করবেন। যদি কষ্টসাধ্য হয় রাতের মধ্যেই মূলত প্রথম দিনে যেই বর্জ্য সেগুলো অপসারণ করে দেবেন। কোরবানির ঈদ দুর্ভোগের পরিণত হয় মূলত এই যে বর্জ্যগুলো যখন যত্রতত্র পড়ে থাকে, দুর্গন্ধ ছড়ায়, তখনই মূলত এই ঈদটি মাটি হয়ে যায়। সেই দিকটিকে বিবেচনা করে কিন্তু এবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তোড়জোড়ই করেছেন যে তারা 12 ঘন্টার মধ্যেই তাদের কাজ সম্পাদনা করবেন এবং আমরা দেখছি যে বৃষ্টিতে তাদের কাজটা কিছুটা ঝামেলা সৃষ্টি করলেও অনেকাংশে কিন্তু রক্ত, তারপরে ময়লা যেই আবর্জনাগুলো রয়েছে সেগুলো অপসারণে হেল্প করেছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ জায়গা ঘুরে যারা মাঠ পর্যায়ে কর্মীরা রয়েছেন তারা কিন্তু ময়লাগুলো তুলে ডাম্পিং স্থানে নিয়ে রাখছেন এবং সেখান থেকেও নির্দিষ্ট জায়গায় কিন্তু গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগেই তারা এই কাজটি সম্পাদন করবেন। তো দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা উত্তর সিটি কর্পোরেশন রয়েছেন আমাদের সহকর্মী সাখাওয়াত সাহা কাজীপাড়ায়, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। ঈদ আসলেই কিন্তু স্বাভাবিকভাবেই যে বিষয়টি অপরিহার্যভাবে চলে আসে সেটি হচ্ছে কোরবানির যে পশুর বর্জ্য ব্যবস্থাপনা কিংবা বর্জ্য অপসারণের যে ব্যাপারটি, সেটি এই মুহূর্তে আছে কাজীপাড়া এলাকায়। আমরা শেরোপাড়া এলাকাতেও কিছুক্ষণ আগে ছিলাম। মিরপুরের এই অত্র এলাকায় কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে বর্জ্য অপসারণের যে বৃহৎ কর্মযজ্ঞ। আমরা যেমনটি লক্ষ্য করেছি এই এলাকায় যেটি হয়েছে, আশেপাশের এলাকা থেকে যে ছোট পিকআপ আছে সেগুলো বিভিন্ন এলাকার অলিতে গলিতে যাচ্ছে এবং সেই অলিতে গলিতে যাওয়ার পর সেখান থেকে যে কোরবানির পশুর বর্জ্যগুলো আছে সেগুলো তারা সংগ্রহ করছে। সংগ্রহ করার পর তারা মূল রাস্তার যে মূল সড়কের মধ্যে তারা আসছে এবং আসার পর সেখানে সেই ছোট ছোট পিকআপের যে বর্জ্যগুলো তারা সেখানে ফেলছে এবং আমরা এখানকার যারা কর্মীরা এখানে কাজ করছে তাদের সাথে কথা বলেছিলাম। তাদের সাথে কথা বলার মাধ্যমে যেটা জানতে পেরেছি, তাদের প্রতি নির্দেশনা আছে যেন পুরো কর্মযোগ্যটি বিকেল 5টার মধ্যে শেষ করা হয়। কিন্তু তারপরও খুব বেশি কাজ হওয়ার কারণে তাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সর্বোচ্চ চেষ্টা করছেন যেন এই বৃহৎ কর্মযোগ্য নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়। এরপর এখানে তারা অপেক্ষা করছেন। তারা বলছেন এখানে তাদের কাজটি শেষ হওয়ার পরে সিটি কর্পোরেশন থেকে একটি ডাম্পিং কার আসবে, সেই গাড়িগুলো এখানকার যে এত বর্জ্য এখানে পড়ে আছে সেগুলোকে তারা তুলে নিয়ে যাবে এবং পরবর্তীতে সেটা যে মূল স্থান সেখানে সবকিছু অপসারণ করে ফেলা হবে। এছাড়াও আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে বর্জ্য রাখার কারণে পথচারী যারা আছেন তাদের ক্ষেত্রে আসা যাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা আছে। পরিবেশ দূষণের যে ব্যাপারটি সেটি তো আছেই, সেই সাথে যেহেতু এখানে ফুটপাত সরু হয়ে গেছে বর্জ্য ফেলার কারণে, সেক্ষেত্রে তাদের হাঁটা চলার ক্ষেত্রেও বেশ খানিকটা বেগ পেতেই হচ্ছে। সেই সাথে মূল সড়কে আসার কারণেও, মূল সড়কে গাড়ি চলে আসার কারণেও এবং ময়লা বর্জ্য অপসারণ এগুলো থাকার কারণে কিন্তু যে গাড়ি আছে তারাও কিন্তু রাস্তা সংকুচিত হওয়ার কারণে খুব সমস্যাই হচ্ছে এখানে গাড়িগুলো চলাফেরার ক্ষেত্রে। তো মিরপুর কাজীপাড়া এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বর্জ্য অপসারণে কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা, সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদুল আজহায় পশু কোরবানির পর চলছে চামড়া সংগ্রহ। সায়েন্স ল্যাব ও সাভারের আড়তগুলোতে আসতে শুরু করেছে রাজধানী ও আশেপাশের এলাকার পশুর চামড়া। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, লোকসানের ভয়ে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। ঈদ জামাতের পর সারা দেশে হয়েছে লাখ লাখ পশু কোরবানি। এখন চলছে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের ভিতরের বেশিরভাগ চামড়া আসে সায়েন্স ল্যাব এলাকায়। এখান থেকে যাবে পোস্তা কিংবা সাভারের ট্যানারি কিংবা সংলগ্ন আড়তগুলোতে। সকাল 10টা থেকেই কোরবানির পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন বিক্রেতা ও ফরিয়ারা। নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেন বিক্রেতারা।
ওনারা করেন 500 টাকা, এটা কি 500 টাকা মাল নাকি? এটা 1200-1300 টাকা করে, আর উনি দাম করে 600 টাকা করে। কিভাবে মাল কিনবো? এখানে রক্তের মাল যদি উল্লেখ করা হইতো 1200-1300 টাকা রক্তের মাল আমরা নির্ধারিত দাম দিছি, তাহলে আমরা এই দামে মালটা কিনতাম। এদিকে দুপুরের পর ট্রাক, ইজি বাইক, অটোরিকশায় চামড়া আসতে শুরু করে সাভারের ট্যানারি এবং সংলগ্ন আড়তগুলোতে। প্রতিটি গরুর চামড়া মানভেদে 600 থেকে 700 টাকা দাম হাঁকতে থাকেন আড়তদাররা। এ নিয়ে চলে বাকবিতণ্ডা। মহাবারে কিছু লাভ নেই, এখন চামড়ার দাম কম, 20-50 টাকা লাভ, কারো লস। এখানে যতগুলো দোকান দেখতেছি আমরা, প্রত্যেকেরই বক্তব্য একটাই, 600, 650, 700 ভিতরে চামড়ারা কিনবে, অথচ সরকারের রেট আর অনেক বেশি দেওয়া। দাম এবার 5 টাকা ফুটে বাড়ছে, কিন্তু এরা তো বাড়িয়ে দিতেছে, আর কম করতেছে। কত 4টা আমরা দাম দেবো 750 করে, আর দোকান দেবো 500 টাকা। একই চামড়ার দাম 900 থেকে 950 টাকা পাওয়ায় মাদ্রাসা কিংবা মৌসুমী ব্যবসায়ীদের ট্রাক ভিড়তে থাকে ট্যানারিগুলোতে। ট্রাক থেকে চামড়া নামিয়ে সংরক্ষণের জন্য লবণ লাগাতে শুরু করেন শ্রমিকরা। 950 টাকা পিস পার পিস। যোগাযোগ করছি, কিন্তু এই ভালো পাইছি দাম, এটা দিয়েছি। এবছর ঢাকায় লবণযুক্ত কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম 1350 টাকা। ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। আড়ত ও ট্যানারি মালিকরা বলছেন, লোকসান এড়াতে সরকার নির্ধারিত দামে চামড়া কিনবেন না তারা। পর্যাপ্ত পরিমাণ লবণ মজুত রাখছি কাঁচা চামড়া সংরক্ষণ করার জন্য। যে রেটটা সরকার নির্ধারণ করে দিছে, এই রেটে মনে হয় চামড়ার বাজার যাবে না, আর কি একটু কমের দিকেই থাকবে। বর্তমানে এখন যে বাজার যাবে সেই বাজার অনুযায়ী কিনবো। গভর্নমেন্ট যদিও 1350 টাকা দাম নির্ধারণ করছেন, আসলে কাঁচা চামড়ার দাম ঢাকার চামড়া 700 থেকে 800 টাকা। ঈদের পর 10 দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশ করতে পারবে না। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চামড়া সংগ্রহের খবর জানাতে এই মুহূর্তে সাভারের ট্যানারি শিল্পনগরীতে আছেন শুভ খান, পোস্তায় আছেন সাইফুল রুদ্র, চট্টগ্রামের আতুরার ডিপোতে আছেন কমল দে, নাটোরের চামড়া পট্টিতে আছেন আলমামুন এবং কুষ্টিয়া শহরের চামড়া পট্টিতে আছেন SM রাশেদ। আমরা শুরুতেই যাচ্ছি শুভর কাছে। শুভ, বিকেল 3টার পর থেকে সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীর দৃশ্যপট কিন্তু পাল্টে যেতে শুরু করেছে। আমরা দেখেছি যে 3টার পর থেকে একের পর এক চামড়াবাহী ট্রাক এই শিল্পনগরীর কারখানাগুলোতে প্রবেশ করেছে, যার কারণে আমরা দেখছি যে শ্রমিকদের ব্যস্ততাও কিন্তু বেড়েছে। আমরা যদি একটু শিল্পনগরীর ট্যানারি কারখানাগুলোর যে শ্রমিকদের যে ব্যস্ততা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে ট্রাক থেকে কেউ চামড়া নামাচ্ছেন, কেউ চামড়া টানছেন, আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে চামড়া থেকে আসলে মাংস এবং যে শিং আছে সেগুলো ছাড়াচ্ছেন, কেউ বা লবণজাতের কাজটি করছেন। অর্থাৎ কারোই কিন্তু আসলে দম ফেলার আসলে সুযোগ নেই। একের পর এক ট্রাক যেহেতু আসছে, চামড়া যেহেতু পচনশীল পণ্য, সে কারণে খুব দ্রুত কিন্তু তাদেরকে লবণজাত করতে হচ্ছে। সে কারণে আমরা যে ট্যানারিতে রয়েছি প্রায় শতাধিক যে শ্রমিক আছেন তাদের কিন্তু আসলে দম ফেলার ফুরসত নেই, এবং ট্যানারি যে মালিক আছেন তিনিও কিন্তু ভীষণ রকমের ব্যস্ত এই লবণজাতের কাজটি তদারকি করার জন্য। আমি যে ট্যানারিতে আছি সেই ট্যানারির মালিক বলছেন যে তিনি 15,000 পিস চামড়া সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তিনি বলেছেন যে আজকে রাত 1টা পর্যন্ত তিনি চামড়া সংগ্রহ করবেন, এবং তিনি আশা করছেন যে আজকে প্রায় 8 থেকে 9,000 পিস চামড়া তিনি সংগ্রহ করতে পারবেন, এবং বাকি চামড়াগুলো আসলে আগামীকাল থেকে তিনি সংগ্রহ করবেন। এই মুহূর্তে যে চামড়াগুলো আসছে মূলত রাজধানীর বাড়িধারা এলাকার যে চামড়াগুলো রয়েছে বা মসজিদ মাদ্রাসায় কর্তৃপক্ষ কালেকশন করেছেন, সেই চামড়াগুলোই মূলত এই শিল্পনগরীতে এসেছে। ট্যানারি মালিকের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই চামড়াগুলোর কিন্তু আসলে কোনো দাম নির্ধারণ হয়নি। তিনি বলছেন যেহেতু চামড়া পচনশীল, সে কারণেই তিনি দ্রুত চামড়াগুলো লবণজাত করবেন, এবং আগামীকালকে আসলে তিনি দাম দরটি নির্ধারণ করবেন। তেমনটি কিন্তু মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু আলোচনা হয়েছে। তো একটা জিনিস হচ্ছে যে চামড়ার যে দাম সরকার নির্ধারিত সেটা কিন্তু আমরা আসলে আড়ত পর্যায়ে দেখিনি, এবং ট্যানারি মালিকরাও বলছেন যে আসলে সরকার যে দাম নির্ধারণ করছেন সেই দামে আসলে চামড়া কেনা সম্ভব না। তো ট্যানারি শিল্প এলাকায় এই ছিল আমার কাছ থেকে সবশেষ। আমরা এখন চলে যাব পোস্তায় রয়েছেন সহকর্মী সাইফুল রুদ্র, তার কাছে।
আমরা এখন আছি লালবাগের পোস্ত এলাকায়। লালবাগের পোস্ত এলাকায় আমরা চট্টগ্রামে এবার 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেই অনুযায়ী চামড়া সংগ্রহ হচ্ছে। তবে দামের ক্ষেত্রে কিছুটা হেরফেরেরও কিন্তু অভিযোগ উঠেছে। সরকার নির্ধারণ করে দিয়েছে প্রতি পিস বর্গফুট চামড়া হবে ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা, সেই অনুযায়ী প্রতি পিস চামড়া হওয়ার কথা 1000 টাকার বেশি। কিন্তু আমরা কিছু পয়েন্টে মাদ্রাসা ছাত্ররা অভিযোগ করেছেন তারা চামড়ার প্রকৃত দাম পাচ্ছে না, তাদের কাছে চামড়ার দর হাঁকা হচ্ছে 250 থেকে 300 টাকা, কোনো ক্ষেত্রে 350 টাকা। সেই অনুযায়ী তারা চামড়া বিক্রি করতে পারছে না, এমনটি অভিযোগ বিভিন্ন মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থী এবং শিক্ষকরা আমাদের কাছে অভিযোগ করেছেন। তার পাল্টা হিসেবে আমরা কথা বলেছিলাম আড়তদার সমিতির সাথে। আড়তদাররা বলছেন সরকার যে নির্ধারণ করে দিয়েছে দর, সে দরটি হলো লবণ মিশ্রিত চামড়া, অর্থাৎ লবণ মিশ্রিত যে চামড়াটা কি ট্যানারি মালিকটা কিনে নেবে। একটি চামড়াতে অন্তত 500 টাকা তাদের লবণ এবং শ্রমিক খরচ হচ্ছে, সেটি তারা দাবি করছেন। সেই অনুযায়ী তারা চামড়া কিনছেন 500 টাকা বা তার চেয়ে কম দরে, সেটি হলো আড়তদারদের দাবি। আবার কিন্তু ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, যারা পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেছেন, যারা মাদ্রাসার থেকে চামড়া নিয়ে আসছেন বিক্রি করার জন্য, এখানে তারা বলছে তারা প্রকৃত দামটি তারা পাচ্ছে না, এখানে কারসাজি চলছে, এমনটি অভিযোগ কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক এবং যারা খুচরা ব্যবসায়ী তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা সকালের দিকে দেখেছি চট্টগ্রামে যে আড়ত কিংবা যেখানে চামড়া বিক্রি হয় সেখানে কোনো চামড়াই ছিল না বা চামড়া আনা হচ্ছিল না। কিন্তু পরে দুপুরের পর থেকে দেখেছি বিভিন্ন ট্রাকে করে, পিকআপে করে, মিনিটের আগে করে সে চামড়া নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম মুরাদপুর, অক্সিজেন, আতুরা ডিপো এলাকার 250 যে আড়ত রয়েছে সে আড়তে। আমরা যেখানে যে পয়েন্টে রয়েছে এখানে অন্তত তারা 30 থেকে 40 হাজার চামড়া লক্ষ্যমাত্রা সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই আড়তটি, সেই অনুযায়ী চামড়া সংগ্রহ হচ্ছে এমনটি আমাদের কাছে জানিয়েছেন এই আড়তের মালিক মোহাম্মদ আলী। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম চামড়া ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম এবং একসাথে খুরশিদ আলমের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন সরকার যে নির্ধারিত দর সে দরের চিত্র মতে তারা চামড়া কেনার চেষ্টা করছেন। তবে চামড়া যারা বিক্রি করতে আসছেন সে মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক এবং যে খুচরা ব্যবসার পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করছে, তারা বলছে তারা চামড়ার প্রকৃত দামটি পাচ্ছেন না, তারা চামড়ার প্রকৃত দামটা পাচ্ছে না। অর্থাৎ এখন যেটা আমাদের কাছে সেটা প্রশ্ন হলো সরকার যেটা চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে সেই অনুযায়ী তারা চামড়া পাচ্ছে না। অর্থাৎ তাহলে চামড়ার যে দরটি নির্ধারণ করছে সেটি লবণ মিশ্রিত হওয়ায় তার কারসাজি হচ্ছে বলে কিন্তু অভিযোগ করেছে। তো আমরা যেটা বলবো সেটা হলো চট্টগ্রামে 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটি অর্জন হতে যাচ্ছে, কিন্তু দর নিয়ে কারসাজি চলছে, যে দরের কারণে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা শিক্ষার্থীরা প্রকৃত দাম পাচ্ছে না। তবে আড়তদাররাও কিন্তু তার পাল্টা একটা জবাব দিচ্ছেন সরকার লবণ মিশ্রিত দাম নির্ধারণ করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সর্বোচ্চ, আমরা একটু ঢাকার পেস্তায় চলে যাব, নাটোরের মামুনের কাছে যাব সেখানকার চামড়ার অবস্থা জানার জন্য। নাটোরের পরিস্থিতি যদি আমরা বলি যে নাটোরের কাঁচা চামড়া কিন্তু দ্বিতীয় বৃহত্তম বাজার, এখানে নাটোর সহ আশপাশের যে চামড়া রয়েছে সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। এই চামড়ার যে বিষয়টি রয়েছে ট্যানারি মালিক বাণিজ্য মন্ত্রণালয় যে লবণযুক্ত চামড়া সর্বনিম্ন 1050 টাকা, কিন্তু লবণের চামড়ার দাম লবণের এখানে দাম কমে এসেছে। বিশেষ করে যে বিষয়টি ট্যানারি মালিকের নির্ধারিত দাম ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ে এখানে বলছে যে ব্যবসায়িকরা যে নাটোরের যে গত 2 সপ্তাহ আগের যে দাম নির্ধারিত ছিল সেই দামে কিন্তু নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু আমরা যেটা বলতে পারি যে বিষয়টা হচ্ছে এই দাম, নতুন দাম কিন্তু হয়, এই দাম আগের অতিরিক্ত দাম ছিল। তবে ছাগলের যে চামড়া সেই চামড়ার দাম কিন্তু এখানে একেবারে পাচ্ছে না, একেবারে দাম পাচ্ছে না বলে এটুকু বলা যাচ্ছে 20 থেকে 30 টাকা। তো নাটোরের সর্বশেষ চামড়া মাত্র আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া রাশেদের কাছে, তিনি কুষ্টিয়া সর্বশেষ পরিস্থিতি জানাবেন।
দুপুরের পর থেকেই কিন্তু চামড়া ব্যবসায়ীরা জেলার 7টি উপজেলা থেকে যারা চামড়া সংগ্রহ করেছে, বিশেষ করে ফড়িয়ায় এবং মৌসুম ব্যবসায়ী যারা আছে তারা ইতিমধ্যেই কুষ্টিয়া চামড়াপুটিতে দুপুরের পর থেকে চামড়া বিক্রি শুরু করেছে এবং কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী যারা আছে তারা কেনা শুরু করেছে কুষ্টিয়ার চামড়াপুটিতে। তবে কুষ্টিয়া চামড়াপুটির ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন মূলত এবার কিন্তু প্রতিটা চামড়ার কিন্তু বিভিন্নভাবে সংরক্ষণে তাদের মূল্য কিন্তু বেশি পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। যে একটি চামড়া, বিশেষ করে ছাগলের একটি চামড়া প্রকার ভেদে এবং আকার অনুসারে এক রকমের কিন্তু সংরক্ষণ করতে খরচ হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ী। বিশেষ করে একটি চামড়া ব্যবসা এবং ছাগলের একটি চামড়া সংরক্ষণ এবং লবণ দিয়ে এবং মজুরি চাহিদা দিয়ে 150 থেকে 180 টাকা পর্যন্ত ব্যয় হয় এবং গরুর যে চামড়াটি রয়েছে এই গরুর চামড়াতে কিন্তু আকার ভেদে 8 থেকে 10 কেজি লবণ ব্যবহার হয় এবং এখানে যারা শ্রমিক আছে শ্রমিক চাহিদা মিলে একটি চামড়া, বিশেষ করে গরুর চামড়া সংরক্ষণ করতে কিন্তু ব্যয় হয় প্রায় 250 থেকে 200 টাকা। তো আগামীকালকে কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে চামড়া আসবে এই মোকামে এবং চামড়ার দাম মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তো কুষ্টিয়ার চামড়াপুটিতে চামড়া কেনা বেচা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এপ্রিলে নির্বাচনের সঠিক সময় নয়, চিন্তা ভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে বলেও মনে করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে কথা বলেন বিএনপির মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা। এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার দেয়া ভোটের সময় নিয়ে প্রথমে তাৎক্ষণিক, পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে দলটি। কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এর ব্যাখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, রোজা, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার কারণে নির্বাচনের সঠিক সময় নয় এপ্রিল। ভোটের এ সময় চিন্তা ভাবনা করে দেয়া হয়নি বলেও মনে করে বিএনপি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, যা হবে জাতির জন্য মঙ্গলজনক। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় জনতানো নির্বাচন চায় না মন্তব্য করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহের ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার, সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত শেষ করার জোর দেন জামায়াত আমির। পরে দলীয় নেতাকর্মী ও নিজ গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। ঈদ আনন্দে ভাসছে দেশ। পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করছেন অনেকেই।
বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন জান্নাতুল দোলনা, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং সিলেটের MAG ওসমানী শিশু উদ্যানে আছেন রিপোর্টার অপু বণিক। আমরা শুরুতেই যাচ্ছি জান্নাতুল দোলনার কাছে। দোলনা, রাজধানী জুড়ে ঈদ উৎসবে মেতেছে সাধারণ মানুষ। আর এইবার ঈদে যেহেতু ছুটিটা একটু দীর্ঘ পাওয়া গিয়েছে, সুতরাং সেজন্য যেসব যারা নারীর টানে বাড়ি ফিরতে পারেনি কিংবা যাদের নারী বাড়ি সবই এই জাদুর শহর ঢাকাকে কেন্দ্র করে, তারা কিন্তু সবাই বেশ উপভোগ করছে এই দীর্ঘ ছুটিটা। ঈদের দিন থেকেই কিন্তু ঈদ উদযাপন শুরু হয়ে গিয়েছে, যেহেতু ঈদুল আজহার দিন সকাল থেকেই কোরবানির যেই ব্যবস্থাপনা বা কার্যক্রম বা সামাজিক যেসব কাজকর্ম থাকে সেগুলো শেষ করে কিন্তু বিকেল গড়াতেই কিন্তু দর্শনার্থী সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অলরেডি যেসব জায়গায় দর্শনীয় জায়গা আছে, যেসব ঢাকার আশেপাশে যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সবাই ভিড় করতে শুরু করেছে। সুতরাং দুপুরের পর থেকেই কিন্তু মানুষজন আসছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর হাতিরঝিলে, যেখানে আসলেই কিন্তু মানুষ একসঙ্গে প্রকৃতি, একসঙ্গে খোলামেলা সব কিছু পেয়ে যায়। আর যেহেতু সারা বছর কর্মচঞ্চল এই নগরীতে সেই সুযোগ থাকে না, পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ সুবিধা থাকে না, সুতরাং তারা কিন্তু এই সময়টাতে হাতিরঝিল যেহেতু রাজধানীর একেবারেই কেন্দ্রবিন্দুতে, সুতরাং তারা কিন্তু এই সময়টা বেশ উপভোগ করে পরিবারের সঙ্গে। এই মুহূর্তে আমি জানাচ্ছিলাম রাজধানীর হাতিরঝিল থেকে, এবং এরপর আমার সহকর্মী যুক্ত হবে সুজাউদ্দিন রুবেল কক্সবাজার থেকে। তিনি জানাবেন ঈদ বিনোদনের খবর। ঈদবানী উৎসব, ঈদবানী আনন্দ। আর এই আনন্দ উৎসবে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে বিপুল সংখ্যক পর্যটক। তবে আজকে ঈদের দিন, সেক্ষেত্রে কিছুটা পর্যটক কম আমরা লক্ষ্য করছি। সকাল থেকে আসলে পর্যটক তেমন ছিল না। বিকেল হতেই স্থানীয় দর্শনার্থীর পাশাপাশি এখানে কিছু পর্যটক আমরা সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলী এবং লাবণী পয়েন্টে নামতে শুরু করেছে। এবং বেলা যতই বাড়ছে, যেহেতু এখন সূর্যাস্তের সময়, সেক্ষেত্রে আর ঘণ্টাখানিক পর আরও বিপুল সংখ্যক পর্যটক বা স্থানীয় দর্শনার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে তারা ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করতে চলে আসবে। এরই মধ্যে যারা এসেছে আমরা লক্ষ্য করছি অনেকে ছবি তোলাতে আসলে ব্যস্ত হয়ে পড়েছেন, আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ছেন, আবার অনেকে বিচ বাইকে চড়ছেন, আবার অনেকেই লক্ষ্য করছি এখন বিকেলের টাইম, বিকেলের সময় সেই বিকেলেও আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে ঢেউতে তারা গোসল করছে। এভাবেই কিন্তু আনন্দঘন মুহূর্তগুলো পার করছে দেশের দূর দূরান্ত থেকে আসা পর্যটক থেকে শুরু করে যারা এখানে স্থানীয় দর্শনার্থী এসেছেন তারা বলছেন, যেহেতু আজকে ঈদের দিন অনেকে ঈদ করতে ছুটে এসেছেন, আবার অনেকেই বলছে দুপুর পর্যন্ত তারা যে ঈদের যে কার্যক্রমগুলো শেষ করে এখন সমুদ্রে আসলে তাদের যে সময়টা, সেই সময়টা পরিবার পরিজনের সঙ্গে কাটানোর জন্য তারা ছুটে এসেছে। তবে আমরা লক্ষ্য করছি এখানে যেহেতু পর্যটক এসেছে বা স্থানীয় দর্শনার্থী এসেছে, সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মী না থাকলেও ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তারা চেষ্টা করছেন যারা আগত পর্যটক এসেছেন তাদের নিরাপত্তা দিতে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে। এই মুহূর্তে রয়েছে বঙ্গবীর ওসমানী উদ্যানে, যেখানে দেখতে পাচ্ছেন পিছনে যত সময় বাড়ছে তত সময় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে দর্শনার্থীরা এখানে এসে ভিড় করছেন। এবং প্রতি বছরের ন্যায় কিন্তু এবারও তার ব্যতিক্রম হয়নি। একদম সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত কিন্তু তাদের এই কার্যক্রম কিন্তু চলমান থাকে। এবং আজকে আমরা যখন ঢুকছিলাম তখন আমরা দেখছিলাম গেটের মধ্যে আসলে পর্যায়ক্রমে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে তারা প্রবেশ মূল্য রেখেছেন প্রায় 40 টাকা, এবং এখানে পূর্ববর্তীতে প্রায় 20টি রাইড ছিল, এখন বর্তমানে 12টি রাইড আছে, এবং প্রত্যেকটি রাইডই মোটামুটি ভাবে তারা পরিচালনা করছেন। এবং একদম সকল ধরনের যে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা প্রত্যেকটি রাইড কিন্তু তারা ক্রয় করে বাচ্চাদেরকে উপভোগ করাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা ঠিক ভেতরে প্রবেশ করছিলাম, এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে।
ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের যতগুলো ধরনের রাইড রয়েছে, স্লিপার কোচ থেকে শুরু করে এখানে ট্রেন, তারপরে শাপলা চত্বরের মধ্যে শাপলার মধ্যে ঘুরে বাম্পার কার, ইভেন স্লাইডিং থেকে শুরু করে প্লেন, এয়ারপ্লেনগুলো রয়েছে। বিশেষ করে বিশেষ আকর্ষণ যেটি রেখেছেন তারা ম্যাজিক শো, এবং এই ম্যাজিক শোগুলো রয়েছে এবং এই ম্যাজিক শো দিয়েই কিন্তু তারা প্রতিনিয়ত এখানে কিন্তু করছেন। এবং এই বছর প্রায় আজকে তারা 5000-এর মতো দর্শনার্থী আসবে বলে তারা মনে করছেন। তো সিলেটের বিনোদন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদ আনন্দে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করছেন অনেকেই, এবং সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে। এবার ঈদে 170টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 6টি সিনেমা। চলচ্চিত্র দেখতে হলে হলে ভিড় করছেন দর্শকরা। বিস্তারিত জানাতে ঢাকার কেরানীগঞ্জ লাইন সিনেমা হলে আছেন সহকর্মী মহিবুল হাসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মহিব, ঈদ উৎসব আসলেই সিনেমা হলেও দর্শকরা সিনেমা হলে আসেন। ঈদে অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোর মতোই বাংলা চলচ্চিত্র দেখার জন্য সিনেমা হলেও দর্শকরা হলে ছুটে এসেছেন। এবং আমরা আজকে ঈদের প্রথম দিন দর্শকরা যেভাবে হলে এসেছেন সেটি আমরা দেখতে পেয়েছি। এসে এবারের ঈদে প্রায় 6টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে বরাবরের মতো শাকিব খান এবারও এগিয়ে আছেন তাণ্ডব সিনেমা নিয়ে। তো তার আগে যে বিষয়টি আমরা এখানকার দর্শকদের সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে জেনেছি যে ঈদ উৎসবে আসলে উৎসব বাড়াতেই তারা ঈদের ছুটিতে সিনেমা হলে ছুটে আসেন। পাশাপাশি যেহেতু কোরবানির ঈদ, কিছুটা সময় নিয়ে তারা সিনেমা হলে আসছেন। এবং আমরা যেটা দেখেছি এখানে 6টি সিনেমার মধ্যে 4টি সিনেমা চলছে, টগর, উৎসব, নীলচক্র, শাকিব খানের তাণ্ডব এবং আজমেরি হক বাঁধনের এশা মার্ডার। এই সিনেমাগুলো ইতিমধ্যেই লায়ন সিনেমা হলে প্রদর্শন হচ্ছে। পাশাপাশি ঈদের যে আমেজ অন্যান্য বিনোদনগুলোর মতোই কেন্দ্রগুলোর মতোই এখানটায় দর্শকরা এসেছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে অনেকটা লাইনে কেটে দাঁড়িয়ে থেকে সিনেমার টিকিট সংগ্রহ করেছেন। পাশাপাশি কেউ বন্ধু, পরিবার, স্বজন, ছোট বাচ্চারাও ছুটে এসেছেন সিনেমা দেখতে। সিনেমা প্রেক্ষাগৃহে বরাবরের মতো এবারে শাকিব খানের যে তাণ্ডব সিনেমাটি রয়েছে সেটি 170টির মতো সিনেমা হলে রিলিজ হয়েছে। এছাড়াও মাল্টিপ্লেক্সে নীলচক্র 6টি মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে। এই যে সিনেমাগুলো দর্শকরা যে বাড়তি একটা উন্মাদনা তৈরি হয় সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। চলচ্চিত্র আসলেও ঈদ আসলেই চলচ্চিত্রের মুক্তির যেমন হিড়িক বেড়ে যায়, তেমনি দর্শকরাও সিনেমা হলে সিনেমা দেখতে ছুটে আসেন, সেটিও আমরা দেখেছি। এই বরাবর উৎসবকে কেন্দ্র করেই সিনেমা হলের দর্শকরা ভিড় বাড়তে থাকে। সিনেমা হলের দর্শকরা আসেন এবং উৎসবকে ঘিরেই চলচ্চিত্র দেখার জন্য দর্শকরা ছুটে আসেন। আর এই যে বাংলা চলচ্চিত্রের একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেই উৎসবকে ঘিরেই দর্শকরা হলে ছুটে আসেন। এই ছিল কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মহিবুল হাসান। ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়া হলো না বাবার। বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কে বেপরোয়া বাস কেড়ে নিল বাবা ছেলের প্রাণ। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 5 বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবা চান মিয়ার। বাসের চাকায় পিষ্ট হয়ে অকালে প্রাণ গেল দুজনের। পুরো পরিবারের ঈদ আনন্দ মুহূর্তে রূপ নিল বিষাদে। স্বজনরা জানান, বগুড়া শাহজাহানপুরে বাড়ি থেকে 200 গজ দূরে পাশের গ্রামের ঈদগাহ মাঠে 5 বছর বয়সী ছেলে আব্দুল্লাহকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন চান মিয়া। এ সময় ডিভাইডার টপকে পার হওয়ার সময় রংপুর থেকে আসা ঢাকাগামী একটি বেপরোয়া বাস চাপা দিলে ঘটনাস্থলে বাবা ছেলের মৃত্যু হয়। গাড়িটা বাঁয়ে না যে গাড়ি চলে আছে ডানে আসার পরে মানে গাড়ি মারা চাপ দেয়। চান মিয়া বারবার ইশারা করতেছিল এদিকে আসলে ওইদিকে যাও। গাড়িটা তাদের গায়ের উপর উঠায় দেয়। বিকট শব্দ হওয়ার পরে ওখানে আমি যখন গেলাম, যা থেকে ওখানে মানে চান্দু ভাই পড়ে আছে আর ভাজি যা পড়ে আছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে জানায় পুলিশ। থানা পুলিশ মৃতদেহ সুরথাল রিপোর্ট প্রস্তুত সহ বিধি মোতাবেক মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত চান মিয়া নাবিল পরিবহনের বাস চালক হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
ক্ষুধার কষ্ট ভরিয়ে দিয়েছে নতুন জামা কেনার স্বাদ, তাই রাজধানীর পথ শিশুদের ঈদ কাটে অনেকটাই নির্লিপ্ত নির্জনে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের ঈদের দিন কাটানোর গল্প শুনেছেন সহকর্মী অন্তরা সেন, ক্যামেরা ছিলেন SM সালাউদ্দিন। আমি দিন ধরে ভাত খাই না, আজকে খাইতে চাই। ক্ষুধার কাছে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। 2 দিন ধরে ভাত না খাওয়া কলিমের কাছে ঈদের আনন্দ যেন সেই পূর্ণিমার চাঁদ। ঈদ আসে ঈদ যায়, কিন্তু তা কখনোই এই শিশুদের জন্য উৎসব হয়ে ওঠে না। দুবেলা দুমুঠো খাবার জোটানো যেখানে সংগ্রামের বিষয়, সেখানে ঈদ উদযাপন করার সুযোগ মেলা ভার। নতুন জামা কাপড় নাই, তাই যে নামাজ পড়ি নাই, পোলা করবে এগুলো মা আমার খোঁজ লয় না। বাপের কাছে গেলে সৎ মা মারে, রাতে একটা আঙ্গেলের কইছে ভাত কিনে দেয় নাকি। যে বয়সে ঈদের খুশিতে মা বাবার হাত ধরে ঘুরে বেড়ায় সোনামণিরা, সে সময় সংসারের হাজারটা দায়িত্ব মাথায় নেয়া এই শিশুদের নেই নতুন জামা কেনার সামর্থ্য। তাই নিজেদের মতো করেই ঈদের আনন্দ খোঁজে তারা। মজা খামু, চিপ খামু, আইসক্রিম খামু, মাংস দিয়া ভাত খামু, একটা পাঞ্জাবি আর একটা টুপি আর একটা পায়জামা কিনতে চাই। দারিদ্র্যের জালে বন্দী এসব শিশুদের যেমন নেই 3 বেলা সুষম খাবারের নিশ্চয়তা, তেমনি তাদের কাছে অধরা ঈদের আনন্দ। তবে ঈদের খুশিতে ভাগ ছিল এদেরও। সব বিভেদ বৈষম্য ভুলে এসব সুবিধাবঞ্চিত পথশিশুরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এজন্য এগিয়ে আসবে সরকার, সামাজিক সংগঠন সহ বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ায় শনিবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ত্যাগের মহিমায় দেয়া হয় পশু কোরবানি। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার ভারতে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করেন। আমরা ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য দোয়া করছি, তারা অনেক ত্যাগ স্বীকার করছেন। আমরা দোয়া করি তারা যেন একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারেন। প্রতিবেশী পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হয় ঈদ। সকালে ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর নৈকট্য লাভের আশায় দেয়া হয় পশু কোরবানি। দক্ষিণ কোরিয়া যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে। পরিবার ছেড়ে বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। আমি গত 3 বছর এখানে আছি। প্রতিটা ঈদেই পরিবারকে খুব মিস করি, আত্মীয় স্বজনদেরকে মিস করি। আমাদের আনন্দ উৎসবগুলো হচ্ছে এই নামাজকে ঘিরেই, তো আমরা এখানে সবাই মোটামুটি একসাথে হয়েছি। প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। একই দিনে মালয়েশিয়াতে উদযাপন করা হয় ঈদ। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন। রাজধানী কুয়ালালামপুর থেকে শুরু করে বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন। পরিবার ছাড়া একটা দুঃখ থেকে যায়, পরিবার ছাড়া যে আমরা ঈদ করতেছি। বিদেশের বাড়িতে ঈদ করি, আসলে আমরা সবাইকে, আমাদের বাবা আত্মীয় স্বজন সবাইকে আসলে আমাদের সবাইকে মিস করি। সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ সহিত ঈদ কাটাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হয় পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হয় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও। সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে জামাতে ঈদুল আজহার নামাজ আদায় করেন হামজা জামালরা। এ সময় ভক্তদের ছবির আবদার মেটাতে ব্যস্ত হয়ে পড়েন তারকা ফুটবলাররা। এতে উপলক্ষে জামালদের বেলা 2টা পর্যন্ত ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। তবে এদিনও অনুশীলন করবে লাল সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ড, কানাডা কিংবা ইতালি সব মিলেমিশে একাকার জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। লাল সবুজের পরিচয় পরিবারে পরিণত করেছে হামজা জামালদের। জাতীয় দলের ব্যস্ততায় পরিবার সঙ্গে না থাকলেও ঈদের আনন্দ মাটি হয়নি ফুটবলারদের। তাও একটা ফ্যামিলি, আমরা ওভাবেই আসলে
মানায় নিচ্ছি সব কিছু। আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা 10 তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব। এর আগে সকাল 7টায় শাহবাগ চাঁদ মসজিদে ঈদের নামাজে অংশ নেন খেলোয়াড়রা। সবার সাথে মিলে জামাতে নামাজ আদায় শেষে ভক্তদের ছবি তোলার আবদার মেটাতে হয় লাল সবুজ প্রতিনিধিদের। ঈদ উপলক্ষে বেলা 2টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। এই সময়ে চাইলে পরিবারের সদস্যদের সঙ্গে টিম হোটেলে কিংবা বাসায় গিয়ে দেখা করার সুযোগ পাবেন তারা। আমরা যেহেতু একটা ন্যাশনাল ক্যাম্পে আসছি, সো আমাদের একটা দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে দেশের প্রতি। সো ওইরকম খুব একটা কোচ আমাদের জন্য কিছু রাখে না, এবার 2টা পর্যন্ত ফ্রি রাখছে। যদি কেউ ফ্যামিলি নিয়ে বাইরে যেতে চায় বা কারো ফ্যামিলি যদি হোটেলে আসে, সো সেই সময়টা কাটাইতে পারবে। যদিও বিকেল নাগাদই ফিরতে হবে অনুশীলনে। আগের দিনের মতো একইভাবে চলবে ট্রেনিং সেশন। স্কোয়াডের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাবার পরিকল্পনা থাকলেও অনুশীলনের কারণে তা বাতিল করে বাফুফে। জয়টা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ঈদের আনন্দটা জয় দিয়েই যেন দেশবাসীকে দিতে পারি, সেটাই হলো আমাদের সবার চাওয়া পাওয়া। সিঙ্গাপুর ম্যাচের আগে আরও 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ। 10 তারিখে সন্ধ্যায় গ্রুপের শীর্ষে ওঠার মিশন টিম জামাল ভুঁইয়ার সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত। লাখ লাখ মুসল্লির নামাজ আদায়। মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ী, জমজমাট সব আড়ত। আসছে সাভারের ট্যানারি শিল্প নগরীতেও সরকার নির্ধারিত দাম না পাওয়ায় অভিযোগ। এবং ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলেও রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।